Welcome to today's program, which is hosted by Weavers, and we have Mahir, solution architect, with us. I would request Mahir, before proceeding, has the live started or not? আমরা একটু চেক করে নেই যে আজকে ফেসবুক লাইভ শুরু হয়েছে কিনা আমাদের। Mahir, can you hear me? Yes sir, শুনতেছি। আমাদের লাইভ স্টার্ট হয়েছে? Yes. Fine, wonderful. So let's begin. আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য we have been discussing যে a pricing creative services. Let me introduce myself first. I Ahmed Tahsin Shams. I'm an academic and communication consultant. আজকের প্রোগ্রাম হোস্ট করছি এবং মাহিরের সাথে আমরা গল্পের ছলে এবং আলোচনা করব যে এই প্রাইসিং ক্রিয়েটিভ সার্ভিসেস এটা দিয়ে আসলে আমরা কি বুঝতে পারি এবং এটার প্রস এন্ড কনস ইনস এন্ড আউটস। I'm really sorry যে we have done a bit late. আজকে আমার জন্য একটু লেট হয়েছে, তো লেটস প্রসিড। অনেক রকমের তো সার্ভিস হয় ক্রিয়েটিভিটির, আবার সেটাকে যদি প্রাইসিং করি সেটাকে কিভাবে আমরা একটা put that in this under the same umbrella, এক এক রকমের প্রাইস হয়, এক এক রকমের অ্যাক্টিভিটিজ আছে। লেটস বিগিন উইথ আ ভেরি সিম্পল ওয়ান। যে কোনো তো কাজ করব যখন, তো এটার প্রাইসিং মূল্য নির্ধারণটা কিভাবে করব? এই মূল্য বলতে কি আমি সেটার খরচ বোঝাচ্ছি? এই মূল্য বলতে আমি সেখানে কি কতটুকু প্রফিট অ্যাড করব সেটা বোঝাচ্ছি? এই মূল্যর মধ্যে ভ্যালুটাকে ডিফাইন করবে কে? ডিটারমিন করবে কে? নির্ধারণ করবে এটার মূল্য কতটুকু এবং সেটা কতটুকু হওয়া উচিত এবং সেটা জাস্টিফাইড কিনা। তো এই বিষয়টা নিয়ে আজকের আলোচনা। আমি যেটা বলতে যাচ্ছি, এটা বেসিক্যালি আমরা যেরকম ডিসকাস করছিলাম, ইটস গোনা বেনিফিশিয়ারি ফর অল দা ক্রিয়েটিভস, লাইক যারা ডিজাইনার আছে, ডেভেলপার আছে, যারা ফ্রিল্যান্সিং করে, বা যারা ইভেন এজেন্সির মালিক আছে, ঠিক আছে, মানে লাইক ইটস গোনা হেল্প এভরিওয়ান। সো আমি সবাইকে বলবো যে ট্রাই টু লিসেন দা হোল লাইভ সেশন। থ্যাংক ইউ সো মাচ মাহির। তো আমি নিজেও এই আজকের বিষয়টা নিয়ে যখন মাহিরের সাথে হ্যাভ বিন ডিসকাসিং যে কস্ট, এটার মধ্যে আমরা আসলে কি কি জিনিস পরে আমরা কি আদৌ ভাবি কিনা যখন আমরা নির্ধারণ করি মূল্যটি। তারপর হচ্ছে আমি প্রাইসটা ঠিক করব যে এটার মধ্যে এই ডিফারেন্সটা কি, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন প্রাইস এন্ড কস্ট। সো এই বিষয়ে আলোচনার জন্যই সো লেটস বিগিন। আমি যদি স্ক্রিন শেয়ার করি একটু। We have fixed very critically this title, pricing creative services. যে প্রাইসিংটা কিভাবে করব যত ক্রিয়েটিভ সার্ভিস বর্তমানে ফ্রিল্যান্সাররা, ডিজাইনাররা বা ক্রিয়েটিভ প্র্যাকটিশনার্সরা, প্রফেশনালসরা করে থাকে। সো লেটস বিগিন। যে এইটা নিয়ে যখন আলোচনা করছি তখন এই যে how do I determine the price of a creative service? তো মাহির নিজেও অনেক ক্রিয়েটিভ সার্ভিস প্রোভাইড করে। মাহিরের অলসো হি হ্যাজ আ স্টার্টআপ। তো এই প্রাইসের মধ্যে মাহির উড অ্যাগ্রি। মাহির তো am I right মাহির যে আমরা কস্ট আর প্রফিট, জি স্যার, that are two different things, right? এই দুই জিনিস, এই দুটো হয়তো আমরা অনেকে গুলিয়ে ফেলি। এই দুটো মিলে আমরা বলছি যে প্রাইসটা নির্ধারণ হয়। আমি একটু বেসিক আইডিয়া দেওয়ার পর আই উইল মুভ টু মাহির টু নো মোর স্টোরিজ অ্যাবাউট দিস। তো এই যে এই ইন দিস ওয়ার্ল্ড অফ ফ্রিল্যান্সার্স এন্ড ডিজাইনার্স এন্ড ক্রিয়েটিভ সার্ভিসেস যারা আমরা দেই, তো আমরা প্রাইসটা যে নির্ধারণ করব সেটা ডিপেন্ড করবে তাহলে কস্ট আর প্রফিটের। এখন কস্ট আর প্রফিট সেটা কতটুকু ধরবো? আই মিন দ্য ভ্যালু অফ কস্ট এক্স, দ্য ভ্যালু অফ প্রফিট ওয়াই, এই পার্সেন্টেজটা, এই নাম্বারটা হাউ টু ডিফাইন। তো এই ব্যাপারে মুভ করার আগে, আরেকটু ডিটেইল বলার আগে, আই উড রিকোয়েস্ট যারা দেখছেন আমাদের আজকের এই ফেসবুক লাইভ in the Weavers page, I would request a comment. You can communicate and interact with us, এবং কাইন্ডলি একটু জানাবেন। ফর এক্সাম্পল যে কোনো একটা যদি আমরা টপিক পিক করি, ফর এক্সাম্পল এই যে কস্ট কত ধরবো, তো যারা এই কাজের মধ্যে একটু আছে, কিছুটা তো জানি, তো আমরা চলুন একটা অ্যামাউন্ট বলুন আমাকে। কি অ্যামাউন্ট? আমরা একটা লোগো যদি ডিজাইন করি,
ফর এক্সাম্পল আমি যদি আপনার কাছে অ্যাজ আ বিজনেস ক্লায়েন্ট আসি এবং বলি যে আপনারা যারা আপনাদের মধ্যে ডিজাইন যারা করেন একটা লোগো ডিজাইন করবো, তো আপনি কতটুকু চার্জ করবেন? এখন চার্জ বলতে এখানে কি বোঝাচ্ছি সেটা এখন আপনার উপর ছাড়লাম, আমরা এটা নিয়ে আরো ডিপ আলোচনা করব। আপনি কতটুকু চার্জ করবেন কাইন্ডলি ইউ ক্যান কমিউনিকেট উইথ আস ইন দ্য কমেন্টস বক্স। আপনি কমেন্ট করলে আমি দেখতে পাবো, and we will talk about your comment. তো আসি হচ্ছে কতটুকু কস্ট হবে আর কতটুকু প্রফিট, কতটুকু কি করব। তো একটা ছোট্ট উদাহরণ পিক করলাম যে যদি লোগো ডিজাইন করতে আমি আসি আপনাদের কাছে, তো আপনি কতটুকু চার্জ করবেন, চলুন এটা নিয়ে একটু আমরা কথা বলি। তার আগে আপনারা কমেন্ট করতে থাকুন, আমি ততক্ষণে আরেকটু ডিপে যাই ব্যাপারটা নিয়ে যে কস্টের মধ্যে আমি কি কি বিষয় আসলে ইনক্লুড করব। রাইট স্যার, আচ্ছা মানে আমরা যদি এভাবে ডিসকাস করি লাইক ইউ নিড এ লোগো দেন টক উইথ মি, বা আমার লোগো লাগবে আমি আপনার সাথে কথা বলি, দ্যাট উড বি গুড আই গেস। হ্যাঁ শিওর। Okay, so you are the client and I am the service provider. Okay. হ্যাঁ Like you need a logo, ঠিক আছে? এখন এক একজনের পার্সপেক্টিভ একরকম থাকে, লাইক রিগার্ডিং logo designing, every designer probably consider some important aspect, like আপনার ধরেন এক একজন ডিজাইনারের ডিফারেন্ট হয় বেসিক্যালি আপনার ভ্যালু প্রোভাইড। এখন যদি আমরা ইন জেনারেল ম্যাক্সিমাম ডিজাইনারকে জিজ্ঞেস করি তুমি কিভাবে চার্জটা করবে বা কেন বেশি চার্জ করতেছো, সো ও যে ফ্যাক্টরগুলো বলে বা আমি যে ফ্যাক্টরগুলো বলবো, দ্যাট ইজ লাইক আপনার কালার্স, টিপোগ্রাফি, ব্র্যান্ড স্ট্র্যাটেজি, দেন আইকনস, ঠিক আছে, আর তারপর আছে ইলাস্ট্রেশন, প্যাটার্নস। এর মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হলো ওকে, সো এক ভাই আমাদের বলেছে আপনার $50। ওকে, সো ঠিক আছে ভাই, এক একজনের আপনার $50 চার্জতে হয়তো পারে, আমাদের লাইফটা শুনে আপনার পার্সপেক্টিভটা আরো চেঞ্জ হতে পারে। আমাদের রায়হান মোহাম্মদ অলিক ভাই আই গেস কমেন্ট করছেন, যাই হোক। হ্যাঁ স্যার, সো যেটা বলতেছিলাম, সো এখন আমি আপনাকে যদি জিজ্ঞেস করি যে আপনার স্টার্টআপ বা আপনার বিজনেসটা কি রিলেটেড, বা আপনার অবশ্যই আপনার লোগোটার একটা ব্র্যান্ড ভ্যালু আছে, রাইট? আই মিন ব্র্যান্ড ভ্যালু বলতে আপনার স্টার্টআপটার কাজ, মানে স্টার্টআপের মধ্যে আপনার লোগোর একটা ইমেজ আছে, মানে যেটা আপনার লোগোটা দেখে মানুষজন আপনার ব্র্যান্ডটাকে জাজ করবে, রাইট? এখন আপনি এখন ওই লোগোটা ডিজাইন করার সময় আমি যদি আপনাকে বলতে পারি লাইক যেটা আমরা সবাই গতানুগতিক ওয়েতে ভাবি, আমি গোনা চার্জ ফর $5, যেটা মানে ফাইবারের মধ্যে আছে, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি এখন আমার ভাবতে হবে ফ্রম এ বিজনেস পার্সপেক্টিভ মাইন্ড যে $5টা আমি অ্যাকচুয়ালি কিভাবে কেন রাখবো। এখন আপনি এখন ক্লায়েন্টের একটা আছে, ইন্ডিপেন্ডেন্সি আছে, যে ক্লায়েন্ট বলবে, এখন ক্লায়েন্টের বাজেট অনুযায়ী আপনি কাজ করবেন কিনা, আপনার ভ্যালুটা টুক যাচ্ছে কিনা, কালার, টিপোগ্রাফি, হ্যাঁ এগুলা নর্মাল জিনিস। এখন এই জিনিসগুলো আপনার ধরেন একজন টিম ছাড়া, ঠিক আছে, বেসিক্যালি জিনিসটা আসে না। মোস্ট ইম্পর্টেন্ট ব্র্যান্ড স্ট্র্যাটেজি, ঠিক আছে, কারণ এখানের মধ্যে ব্র্যান্ডিং এর অনেক ব্যাপার আছে, ঠিক আছে? এখন অনেক ক্লায়েন্ট জিজ্ঞেস করে, যেমন আপনি আমাকে এখন জিজ্ঞেস করতে পারেন যে তোমার কতদিন লাগবে লোগোটা ডিজাইন করতে। এখন আমি যদি বলি আপনাকে আমার আই নিড $200, তো আপনি জিজ্ঞেস করতে পারেন কেন $200 লাগবে, তুমি জাস্ট কাজ করবে, আমি বললাম 5 দিন লাগবে, ঠিক আছে? সো এখন এখানের মধ্যে আমরা যে ভুলটা করি এটা হলো উই আর কম্পেয়ারিং আওয়ার প্রাইস অ্যাকর্ডিং টু দ্য টাইম, বাট কথা হলো টাইম তো স্যার আপনার আমাদের সবার লাইফে একটা কনস্ট্যান্ট, রাইট? সো এখন এটা নিয়ে এখন আমরা নাও ফার্দার ডিসকাস করি যে হোয়াট শুড বি দ্য প্রাইসিং এন্ড হাউ ইট শুড বি কাউন্ট। সো হোয়াট শুড বি দ্য প্রাইসিং, এটা নিয়ে যে আমি যেটা বলতেছি এখন, লাইক ইউ আর নট দ্য ক্লায়েন্ট নাও, ইউ আর ফ্রম দ্য বিজনেস কনসালটেন্ট পার্সপেক্টিভ। এখন একটু ডিসকাস করেন ওই জিনিসটা, যে আমি যদি অ্যাজ আ ক্লায়েন্ট আসি যে এবং হচ্ছে বলি যে আমার একটা লোগো লাগবে, এবং সাপোজ মাহির ইজ দ্য ওয়ান হু উইল সার্ভ দিস সার্ভিস, তাহলে মাহিরের কতটুকু সার্ভ করা উচিত, হ্যাঁ, ওর কস্টটা কিভাবে ভ্যালু অ্যাড করবে। আসি আমরা একটু থিওরিটিক্যাল বিষয় যে কস্টের মধ্যে কি পড়ে। এখনো প্রফিটে আসিনি, প্রাইসে আসিনি, বাই দ্য ওয়ে প্রাইস আর কস্ট দুটো কিন্তু দু জিনিস। আমরা সেটা বুঝি কিনা এটা আমাদের নিজেদের কাছে প্রশ্ন করতে হবে। আমরা সেটা বোঝার পর সে কতটুকু অ্যাপ্লাই করতে পারি সেটা চলুন দেখি একটু দেরি না করে। কস্ট, তো কস্টের মধ্যে অবশ্যই আমরা সবাই বুঝি যে দ্য ক্রিয়েটিভ এক্সপিরিয়েন্স, এটা অবশ্যই একটা
এটার একটা অবশ্যই মূল্য আছে এবং এটা অ্যাড হচ্ছে কস্টে। ধরলাম ওকে ফাইন, যার ক্রিয়েটিভ এক্সপিরিয়েন্স যতটুকু এবং সেই অনুযায়ী তার স্কিল সেট হচ্ছে, তার ক্রিয়েটিভ সেন্সিবিলিটির। আরেকটি বিষয় অবশ্যই আছে, সেটা হচ্ছে একই সাথে আচ্ছা তার টুলস এর একটা কস্ট আছে। অনেক সময় আমরা টুলস এর কস্টটা হয়তো ওভাবে অ্যাড করি না, সেটার ফলে এটা নিয়ে আমি পরবর্তীতে একটি স্লাইডে যদিও আলোচনা করব যে কিভাবে একজন ক্রিয়েটিভ প্র্যাকটিশনার ব্যাংক্রাপ্ট হয়। Even if one has a very good market and a well-known established figure যদি মার্কেটে থাকেও, তারপরও হয় এটা কেন হয়? বিকজ তার টুলসে ব্যাপারটা, ইভেন উই হ্যাভ ডিসকাসড ইট আ লট অফ টাইমস মাহি, যেরকম কালকে বলছিলাম তোমাকে যে দেখো আমি একটা সার্ভিস দিলাম, ফর এক্সাম্পল আমি সার্ভিসের জন্য এক্স চার্জ করলাম, এখন এই এক্স অ্যামাউন্টে চার্জ করলাম, এটার মধ্যে আমি আমার টুলস এর বাজেট ধরিনি, আমি আমার ক্রিয়েটিভ সার্ভিস স্কিলস এর বাজেট ধরলাম শুধু। এবং তারপর কি হলো, নেক্সট মাসে আমার একটা নতুন কিবোর্ড কিনতে হলো, অথবা নতুন একটা টেকনিক্যাল টুল কিনতে হলো, বা একটা সফটওয়্যার সাবস্ক্রাইব করতে হলো, বা এই একটা এক্সপেন্স অ্যাড হলো, বা তার 2 মাস পর আরো অন্য একটা এক্সপেন্স অ্যাড হলো, নতুন একটা টেকনিক্যাল টুল আপগ্রেড করতে হলো। এই আপগ্রেডের জন্য বা নতুন টেকনিক্যাল টুলের জন্য, যেটা কোনো না কোনো ভাবে আমি প্রফেশনালি ব্যবহার অবশ্যই করব, সেই টাকাটা, সেই এক্স অ্যামাউন্টটা টু আপগ্রেড দ্যাট পার্টিকুলার টেকনিক্যাল টুল আমি কোত্থেকে ব্যবহার করছি? আমি ব্যবহার করছি আমার ক্রিয়েটিভ এক্সপেরিয়েন্সের বাজেট থেকে। জি স্যার, এটাই If you do that, so what will happen eventually will be creatively bankrupt. এটা আলাদা বিষয়, আমার এক্সপেরিয়েন্সের মূল্য আলাদা, আমার টুলস এর মূল্য আলাদা। এখন এত কিছু করলে অ্যাড হলে বাজেট বেড়ে যাবে, দ্যাটস আ ডিফারেন্ট কোয়েশ্চেন, সেটা আমরা পরে আসছি। নেক্সট পয়েন্ট, যে কস্টের মধ্যে আরেকটা জিনিস কি পড়ে? অবশ্যই আমার সময়, আমার এনার্জি, আমার লেবার, এই বিষয়টা পড়ে। তো এই তিনটা বিষয় তো আমরা কমনলি পরিচিত। সো এই পার্টটা নিয়ে মাহির, উড ইউ লাইক টু সে সামথিং? দিস পার্ট, দ্য লজিস্টিক্স। এই লজিস্টিক্স এর মধ্যে আমাদের কিন্তু অনেক কিছু পড়ে যাচ্ছে, অনেক কিছু। এটা যদিও ইন্ডিভিজুয়াল না, এটা হয়তো সার্বিক, সামগ্রিক। হ্যাঁ, আই মিন সামগ্রিক বলতে পার্টিকুলার ওই ক্লায়েন্ট থেকে তো আমি আমার সামগ্রিক অফিসের ইলেকট্রিসিটি বিল নেব না, বাট আই এম ইউজিং ইট, সো আই শুড কনসিডার দিস, দ্যাটস হোয়াট আই এম সেইং। অফিস সেটআপ, আমার টেকনিক্যাল টুলস, অফিস সেটআপ, চেয়ার টেবিল, ফ্যান থেকে শুরু করে ট্রান্সপোর্ট, লিফট, ইফ দেয়ার ইজ অ্যান এমপ্লয়ি অর আ টিম, তাদের স্যালারি, তাদের ইনভলভমেন্ট, তাদের লেবার, একটা টিম কাজ করতে পারে। তো এই সব মিলে লজিস্টিক্সটা ধরছি। তো লজিস্টিক্স এর একটা অংশ আমাদের রাখতে হবে। তো এই সব মিলে ইউ হ্যাভ টু ডিফাইন হাউ মাচ দ্য প্রোডাক্ট কস্ট, মানে খরচটা কত হচ্ছে। আবার বলি, এটা কিন্তু প্রাইস না, এটা হচ্ছে খরচ। তো সেই খরচটা আমরা এভাবে প্রত্যেক কাজের ক্ষেত্রে যাতে নিজেরা নির্ধারণ করি, আচ্ছা আমার খরচটা এই কাজের জন্য, হ্যাঁ এই। দ্য নেক্সট পয়েন্ট, তাহলে প্রাইসটা কি? খরচটা তো বুঝলাম, কস্ট ডিফাইন হলো। কস্ট ডিফাইন হওয়ার পর আমার বুঝতে হবে যে প্রফিট অ্যাড করতে হবে সেটার সাথে প্রফিট অ্যাড করার পর দাঁড়াবে হচ্ছে দ্য প্রাইস। এখন আমরা যদি বলি যে এই কস্ট প্লাস প্রফিট ইকুয়ালস টু প্রাইস, তাহলে আবার আরেকটা পয়েন্ট আসে, ভ্যালু। মানে এই প্রোডাক্টের ভ্যালুটা মনে হয় আমাদের ইয়ার পরে, যে মানে প্রাইসিং এর পরে ডিসকাস করাটা বেটার। হ্যাঁ, তো আমি আসছি ওই ব্যাপারটা, আসছি জাস্ট একটু টাচ করতেছিলাম যে বিকজ এখানে দুই ভাগটা হয়। কোন দুই ভাগ হয়? কে সিদ্ধান্ত নেবে? এই দুইটা ক্যারেক্টার। যেমন আমরা যদি স্ক্রিন দেখতে পাচ্ছি, প্রাইস ডেফিনেটলি, এই জিনিসটার দাম কত হবে এটা না অবশ্যই যে বিক্রি করছে সে নির্ধারণ করবে যে এটার দাম এত হবে, খরচের সাথে তার প্রফিট অ্যাড করে, প্রফিট 20%, 15% or 25%, whatever he or she would like to add. কিন্তু ভ্যালু ইজ সামথিং এলস। ভ্যালুতে আমি যাচ্ছি না, এখন প্রাইসে আছি। প্রাইসিং ব্যাপারটা তো অ্যাড করছে, তাহলে সেলার পর্যন্ত আছে, মানে যে বিক্রি করছে সার্ভিসটা, আমি যদি সার্ভিসটা দেই তাহলে আমার হাতে আছে যে আমি এটা প্রাইসটা কতটুকু অ্যাড করব। কিন্তু এখানে একটা বিষয় আছে, প্রাইস অ্যাড করতে হলে আমাকে কি ওই প্রোডাক্টের ভ্যালু মাথায় রাখতে হবে না? ফর এক্সাম্পল, আমাকে আমরা একটু সাপোজ আমি মাহিরকে জিজ্ঞেস করি, কমেন্টসেও আসে, কেউ যদি কমেন্টসে জানাতে চান, মাহিরকে জিজ্ঞেস করি যে ফর এক্সাম্পল মাহির, টেল মি সামথিং যে প্রোডাক্টের মার্কেট ভ্যালু আছে বাট টু ইউ it's of no use. তাহলে স্যার মানে লাইক if you are the seller and the
হ্যাঁ, যে কোনো হ্যাঁ, প্রোডাক্ট, যে I'm কোনো the ইউ buyer. নট দ্য বায়ার। না, ইউ মাইট নট বি দ্য বায়ার, you might not be the buyer. আমি বুঝতে চাচ্ছি, suppose things you like, food you like, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। you like, okay, food you like, jewelry, do you like jewelry? as a boy, আমার অত নাই, টান নাই। আচ্ছা, সো ফর এক্সাম্পল জুয়েলারিতে যদি আসি, ধরো সোনার চেইন, হ্যাঁ, ধরো হচ্ছে ডায়মন্ডের ইয়াররিং, হ্যাঁ, তো এটার তো মার্কেট ভ্যালু আছে, সেলেবল, রিসেলেবল। সো ওটার প্রাইস যতই কম বাজেট লিখি, বেশি বাজেট লিখি, অফার যাই লিখি, মানে সেটা 10,000 লিখি আর 10 লাখ টাকা লিখি, it will not add value to you because you are not into it. হ্যাঁ, হ্যাঁ, Because you are not into it, it will not add value to you. So pricing যাই করি, it doesn't matter. Pricing would matter only when the product has a value to your life. যদি ভ্যালু বায়ারের লাইফে না থাকে, দেখবেন বায়ারের কাছে থাকতে হবে ভ্যালুটা। এক্স্যাক্টলি, তো ভ্যালুটা কিন্তু পুরোপুরি বায়ারের কাছে, দ্যাটস দ্য পয়েন্ট। হ্যাঁ, স্যার এখানে আপনার প্রাইসিং নিয়ে আরেকটা জিনিস আছে, সেটা হলো আপনার মানে আমরা যারা আওয়ারলি রেটে কাজ করি, আই মিন মোস্ট অফ দ্য ফ্রিল্যান্সার্স প্রেফার এখন আর কি, ওরা কিন্তু আপনার যেটা ফার্স্টেই বলছিলাম, মানে আওয়ারলি রেটে কাজ করে। সো দে আর সেলিং দেয়ার আওয়ারলি রেট, বেসিক্যালি দে আর সেলিং দেয়ার টাইম ইন এক্সচেঞ্জ অফ মানি। ঠিক আছে, আমি বরাবরই আপনার আওয়ারলি রেটের বিপক্ষে, কারণ it took around 4 or 5 years to generate some experience on that, right? এখন যদি আমি ওয়েবের কথা বলি বা লোগোর কথা বলি, সো যে ডিজাইনার আছে তার একটা নির্দিষ্ট টুল খরচ হয়েছে, মানে আই মিন তার লার্নিং এ দেখা গেছে কয়েকটাতে আই মিন কোর্স করছে, ঠিক আছে, ওটার একটা খরচ আছে। কিন্তু তারপরে ইলাস্ট্রেশন ধরুন আপনার অ্যাডোব থেকে যে টুলস গুলো কিনতেছে, ওটার একটা ইয়ারলি চার্জ আছে। সো এক্স্যাক্টলি আমি যেটা বলতেছি, আওয়ারলি বেসিসে মানে মানুষজন অ্যাকচুয়ালি আওয়ারলি বেসিসে কাজ করা উচিত, বিকজ হোয়াট হি ইজ ডুইং, মানে তার লাইফের কিছু টাইম এক্সচেঞ্জ করতেছে টাকার সাথে। কিন্তু যেখানে আমাদের দেশে স্যার আপনার এটা তো জানেনই, লোগোর জন্য জাস্ট স্টার্টিং ফ্রম $500, ঠিক আছে, মানে $5, ঠিক আছে। আর ওটাকে সেম জিনিসটাকে, ঠিক আছে, বাহিরের ডিজাইনাররা আপনার স্টার্টিং প্রাইস হয় $1,000, ঠিক আছে, মানে যদি এজেন্সি হয়, আই মিন ইন দ্য কেস অফ এজেন্সি, কজ ওরা ওটার সাথে যে ভ্যালুটা প্রোভাইড করে সেটা হলো আপনার, মানে এটা অন্য বিষয়, আমি একটু আবার অন্য লাইনে চলে যাচ্ছি। লাইক আপনার কেস স্টাডি সহ বিক্রি করে, আই মিন হোয়াট উড বি, আমি যেটা বলছিলাম আপনাকে ফার্স্টে, যে ব্র্যান্ড স্ট্র্যাটেজি, আপনার ওই লোগোটা কি কালারের সাথে যাবে, ওর প্যাটার্ন কিরকম হতে হবে, ওটার সাথে যে আপনার ওই কোম্পানিতে আপনার নোটবুক আসবে, তারপর পেন আসবে, ওটা কিভাবে হলো আপনার টোটাল জিনিসের সাথে যায়, মানে একটা কর্পোরেট ভাইব থাকবে, ওই জিনিসটা ওরা টোটাল একসাথে প্রোভাইড করে। আমরাই কিন্তু আপনার জিনিসটা করতেছি, যদি আবার ওটা ই কমার্সের ক্ষেত্রে হয় বা ওয়েবের ক্ষেত্রে হয়, তো ওটা ও ব্যানার গুলাতে কিভাবে ইউজ করবে, ও ওয়েবের কোন জায়গায় ইউজ করবে, জিনিসটা কোন জায়গায় ইউজ করলে ভালো হবে, তারপর টোটাল ওয়েবসাইটের মধ্যে আপনার ইউআই এর মধ্যে কিভাবে ওটা আপনার ব্র্যান্ডিংটা করে দিবে, এই জিনিসগুলো টোটাল একসাথে দেয় ওরা। সো যার কারণে ওরা, মানে আমরাও কিন্তু সেম কাজটাই করতেছি, ওরাও সেম কাজটা করতেছে, বাট ডিফারেন্ট ওয়েতে, এন্ড হেয়ার কামস দ্য ভ্যালু। ঠিক আছে, আপনি যেটা বলতেছিলেন ভ্যালু, সো ভ্যালু নিয়ে আমি একটা ছোট গল্প বলতে চাই। এটা অ্যাকচুয়ালি গল্প না, এটা আপনার রিয়েলিটি। লাইক আমরা তো সবাই কোক খাই, তো বাহিরে আপনার এই কেস স্টাডিটা লাস্ট 2 দিন আগে পড়তেছিলাম, হলো বাহিরে ওরা আপনার ক্যানটা ধরেন, আমি লাইক ফোর্সে আই এম নট শিওর, এটা লাইক ধরেন 40 সেন্ট করে, লাইক কথার কথা 40 সেন্ট করে কিনতে পারবেন আপনি জাস্ট যখন ওয়্যার হাউসে যাবেন, ঠিক আছে। তখন আপনাকে কি করতে হবে, আপনার বাসা থেকে বের হতে হবে, একটু টাইম ওয়েস্ট করবেন, নিজে পরিশ্রম দিতে হবে, যার আপনার ড্রাইভ করে গিয়ে ওখানে সিরিয়ালে দাঁড়াইতে হবে অন্যান্য ডিলারের সাথে, দেন আপনি ইউ ক্যান বাই ওয়ান কোক ক্যান ফর ধরেন লাইক 40 সেন্ট, ঠিক আছে। আপনি যখন এটা রিটেল শপ থেকে কিনবেন, আপনার ধরেন অ্যারাউন্ড $1.50 দিতে হচ্ছে, ঠিক আছে। সেম প্রাইস, মানে আপনার সেম প্রোডাক্ট, জাস্ট ডিফারেন্ট জায়গায়, ঠিক আছে। দেন মনোপলি যদি মার্কেট ক্রিয়েট করতে পারেন, আই মিন যখন আপনার একটা সার্ভিসটা খুব ভালো, ঠিক আছে, দেয়ার ইজ নো ওয়ান, মানে আপনার কম্পিটিটর আশেপাশে কেউ নাই, মানে আপনি এত ভালো সার্ভিস দিচ্ছেন, ঠিক আছে, আপনার কোয়ালিটি এত ভালো, আপনার ভ্যালু প্রপোজিশন এত ভালো, দেন ওটা যখন মনোপলি মার্কেট ক্রিয়েট হয়ে গেলে, লাইক তখন আপনি ইউ ক্যান চার্জ মোর প্রফিট, লাইক অ্যারাউন্ড 100% to 200%, লাইক 800% এরকমও আছে। কোকা কোলার যে জিনিসটা আমি যদি একটু স্যার, তখন আপনি মুভি থিয়েটারে কিন্তু আপনার ওই কোকটা কিনতেছেন
অ্যারাউন্ড $4.50, মানে আপনি $4.5। রাইট। মানে আপনি সেম জিনিস আপনি যেখানে 40 সেন্ট দিয়েও কিনতে পারতেছেন, আপনি জাস্ট মুভি থিয়েটারে গিয়ে ওটা $4.5 দিয়ে কিনতেছেন, কারণ ওই জায়গায় আপনার নেসেসিটিটা ওরকম হয়ে গেছে। আর ওই জায়গায় আপনার ওই পপকর্নের সাথে কোক না খেলে একটু যায় না টাইপের একটা আমরা সবাই চিন্তা ভাবনা সবারই, মানে ইমোশনের সাথে ওটা তখন মিশে গেছে। তো এটাই আর কি। আমি যদি আরেকটা ছোট একটা এক্সাম্পল দেই স্যার, আপনি স্ক্রিনটা শেয়ার করি। আমি যদি আমাদের জ্যাম বোর্ডে যাই, লাইক মোস্ট অফ দ্য কেস যেটা হয়, ধরেন থার্ড পার্টি হয়, ধরেন আমাদের বাংলাদেশের ফ্রিল্যান্সাররা, ঠিক আছে, তারপর ওরা হলো বায়াররা, এটা হলো বায়ার পার্ট, ঠিক আছে। আপনি এখন আপওয়ার্ক, ফাইবার, লাইক এরকম সার্ভিস গুলা কি করতেছে, আমাদের মিডলম্যান হিসেবে কাজ করতেছে এখানে, ঠিক আছে। ধরেন আমি একটা সার্ভিস, এটা আপনারা যারা প্রোডাক্ট আপনার ডেভেলপমেন্টে আছে, ইন্ডাস্ট্রিয়ালে, ওরা খুব ভালো বুঝে। ধরেন আপনি কোন একটা জিনিস $2.2 ছাপতেছেন, এখন আপনি হলো জাস্ট প্রোডাকশন, মানে ম্যানুফ্যাকচারার, ঠিক আছে, মানে আপনি ধরেন ক্রিয়েটিভ ডিজাইনার জাস্ট। ও যখন আপনার ওর হলো সাপ্লাই চেইন আছে, মানে মিডল ম্যানের, আপওয়ার্কের ধরেন, হ্যাঁ, ইউএস এর ক্লায়েন্ট, ইউকে ক্লায়েন্ট, ওর কাছে ক্লাস্টার আছে। দেন ও সেম জিনিসটাই ও একটা কমিশন রেখে, ঠিক আছে, ও ওদের কাছে বিক্রি করতেছে আপনার $10। বায়াররা কিন্তু কিনতেছে ওটা সেম টাকায়, আপনি ওকে দিচ্ছেন $8, ও 50% ধরেন প্রফিট করে, আপনার 50% প্রফিট না, ধরেন আপনি 50% প্রফিট করতেছেন, মানে আপনার প্রোডাকশন কস্ট ধরেন $2.5, আমি যেটা বলতেছিলাম, আপনি আপনার প্রফিট 50% প্রফিট সহ আর $2.5 এড করলেন, $5 হয়েছে। ও আরো 50% মানে বেসিক্যালি ওরা এইভাবে ক্যালকুলেট করে, আর ওরা এইভাবেই প্রফিট গুলো এড করে, আরো $5 এড করলেন, তাহলে আপনার টোটাল জিনিসটার ভ্যালু দাঁড়ালো $10। এখানের মধ্যে আপনার কত গুণ, আপনার প্রোডাকশন কস্ট $2.5, এর মধ্যে আপনি প্রফিট করলেন। দেন আপওয়ার্কের কাছে গেল, আপওয়ার্কটা সার্ভিস কার্ড রাখছে ধরেন, সো ক্লায়েন্ট ইজ বেসিক্যালি পেইং $10। এখন এটার মধ্যে আপনি যদি ডিরেক্টলি ক্লায়েন্টকে সাপ্লাই দিতে পারেন, মানে লাইক উইন উইন সিচুয়েশন, আপনি তখন $7.5 চার্জ করলেন ওই সেম সার্ভিসটার জন্য, ঠিক আছে। সো এখানের মধ্যে ক্লায়েন্ট সেম জিনিসটা, এটা ভ্যালু না স্যার, এটা আপনার ডাইরেক্ট, আমি একটু সাপ্লাই নিয়ে কথা বলছি, যে আমরা আপওয়ার্ক ফাইবারের মধ্যেই বেশি ডুবে থাকি, মানে রাদার দেন গ্র্যাবিং সাম ডিরেক্ট ক্লায়েন্ট, ঠিক আছে। সো ক্লায়েন্ট কিন্তু $2.5 কমে কিনতেছে আপনার থেকে সেম সার্ভিসটা, আপনি কিন্তু মাছ মোর প্রফিট করতেছেন ওর থেকে। এখন এই প্রফিটের জায়গাটা আপনার ক্যালকুলেট করতে হবে, লাইক আপনার ওই যে সেম জিনিস, এটা আবার চলে যাচ্ছে ভ্যালুতে, আপনার ভ্যালুর উপর আপনি কিভাবে ক্লায়েন্টকে দিচ্ছেন। আমাদের দুজনের কাছে একটা সার্ভিস নিতে আসছে, লাইক ওয়েবসাইট বানাবো, আপনি ওয়েবসাইট দেন, আমি ওয়েবসাইট দিচ্ছি, ঠিক আছে। আই নো পার্সোনালি ইউ আর এ গুড ডেভেলপার, মানে আপনার প্রোডাকশন দেন ভালো, ঠিক আছে, বাট আমি বিড করলাম আপনার ধরেন লেটস সে 5 লাখ, আপনি আপনাকে চিনে, ঠিক আছে, ধরেন আমাদের আরমানের কথাই বলি, ধরেন আরমান আপনাকে খুব পার্সোনালি চিনে, আমাকে চিনে না, আই এম লাইক এ রেগুলার এজেন্সি, ঠিক আছে। আমি ওকে বাজেট দিলাম 5 লাখ, আপনি ওকে বাজেট দিলেন 3 লাখ, ঠিক আছে। এখন ওই জায়গায় কোয়েশ্চেন আসতে পারে যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে ভ্যালুটা দিচ্ছি। দেন ওই জায়গায় আপনার আসে হলো, মানে যে ডিজাইনাররা বা ডেভেলপাররা আস করতে পারে যে আমরা অ্যাকচুয়ালি আপনারা তো ভ্যালুর কথা বলতেছেন, হ্যাঁ, আমরা এই ভ্যালুটা দিব কিভাবে। এখন ভ্যালুর মধ্যে অনেক কিছু আছে, ভ্যালু ইজ প্রপোর্শনাল টু আপনার রিস্ক, ঠিক আছে। আমার কাছে আপনার চেয়ে বেশি, মানে আমরা কিন্তু দুজন কম্পিটিটর এখন, মানে যে আরমান ধরেন আমাদের থেকে ওয়েবসাইটটা নিবে, আমার কাছে আই হ্যাভ মোর কেস স্টাডিজ অন ওয়েবসাইট, আমি ধরেন আই হ্যাভ ক্রিয়েটেড অ্যারাউন্ড 500 অফ ওয়েবসাইট, ঠিক আছে। আর আপনি হলো লাইক নিউবি, ইউ হ্যাভ ক্রিয়েটেড অ্যারাউন্ড 50-60টা। সো এখানে হলো রিস্ক ফ্যাক্টরটা, ও কি টাকা কম দিয়ে রিস্ক বেশি নিবে নাকি রিলায়েবিলিটির দিকে যাবে, ঠিক আছে। ও আমার কাছে আসলেও গুড প্রোডাকশন পাবে, এটা ফর মাস্ট, কিন্তু আপনার কাছে গেলে ভালো হইতেও পারে, না হইতেও পারে, এন্ড there is a risk আর কি, that's what I say. এই জিনিসগুলাই বলছি, ভ্যালুর মধ্যে এই জিনিসগুলো আসে। দেন হলো আপনার, মানে আমি অলরেডি যেহেতু আগে থেকে এক্সপেরিয়েন্সড, আর আমার কাজও ভালো, ঠিক আছে, এগুলো কিন্তু আপনার মানে প্যারালাল, এগুলো নট আপনার রেশনাল, এগুলো প্যারালাল, ঠিক আছে। অনেকে আছে অনেকদিন ধরে কাজ করতেছে, কিন্তু লাইক ওর প্রোডাকশন, ওর ডেভেলপমেন্ট ওই আগে থেকে যা ছিল তাই আছে,
তো আরমান কিন্তু আমার কাজ আর আপনার কাজ 2 মাস আগের কাজ আর পরের কাজ দেখলেও ডিসাইড করতে পারবে যে অ্যাকচুয়ালি কারা ইমপ্রুভ করতেছে কারা ইমপ্রুভ করতেছে না, কার কাজের ভ্যালু বাড়তেছে। সো এই ফ্যাক্টর গুলো হলো ক্লায়েন্ট বেসিক্যালি চিন্তা করে। আমরা আরেকদিন এটা নিয়ে সেশন নিবো আই গেস, যে ক্লায়েন্টের সাথে কিভাবে লো বাজেট হাই বাজেট এগুলো নিয়ে কথা বলতে হবে, ডিসকাস করতে হবে। ঠিক আছে, আই হ্যাভ সামথিং মোর টু শেয়ার। এটা হলো আপনার এটা একটা ফেমাস একটা ইউটিউবার, মানে ওকে আমি ফলো করি, আই গেস দ্য ফিউচার চ্যানেলটার নাম। ও ওখানে বলতেছিল যে আওয়ারলি বিলিং ইজ নট বিকজ ইউ আর এক্সচেঞ্জিং মানি, এটা তো আগে বলছি। তারপরে ডুইং মেনি ওয়ার্কস, আর এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা অনেকেই ভাবি যে সারাদিন কাজ করতে থাকলে মানে ওর জন্য আমি 10 ঘন্টা টাইম দিব, ঠিক আছে, ওর জন্য 10 ঘন্টা টাইম দিব, সো এন্ড ওর থেকে এরকম টাকা নিব। সো ওই যে সেম, ওটা হলো আপনার একটা ক্লায়েন্টের আপনার স্ট্যাটিক ওয়েবসাইট দরকার, আই মিন ওখানের মধ্যে কোনো কিছু চেঞ্জ হবে না, ঠিক আছে, বাট হি নিডস সাম অ্যানিমেশন স্টাফ। এখন এর জন্য কিছু আপনার নতুন নতুন লাইব্রেরি ক্রিয়েট করতেছে ডেভেলপাররা, এন্ড আপনি কি করলেন, এখন বলতেছেন যে না আমি তো পারি, আই ক্যান ডু দিস, ঠিক আছে, আমি এটা 1 মাস লাগায় করব, সব নিজ থেকে কোড করব, দ্যাটস সো ফাইন। এখন র কোড মাস্ট ইম্পর্টেন্ট কিছু জায়গায়, যেমন হলো আপনার এন্টারপ্রাইজ লেভেলের যে কাস্টম যে জিনিসগুলো করতে হয়, ধরুন সার্ভারের সাথে বা আইওটির সাথে, মানে আইওটির কাজগুলো ওগুলো আপনার করতে হয়। কিন্তু আমি এখন যেটা বলতে, ধরুন অ্যানিমেশন দরকার, যেটার জন্য লাইব্রেরি আছে, লাইব্রেরিগুলো একটু ক্রিয়েটিভলি ইউজ করলে হয়, ঠিক আছে। আই এম নট টকিং অ্যাবাউট ওয়ার্ডপ্রেস, কারণ এটা আপনার ডেভেলপমেন্টের সাথে যায় না, এটা ডিজাইনের সাথে যায়। সো যেটা বলতেছিলাম, এখন যেখানে অ্যানিমেশন গুলো দরকার বা আপনার আচ্ছা এই জায়গায় ডিজাইন নিয়ে থাকি, ডেভেলপমেন্টের বিষয়ে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো যেটা বলতেছিলাম, আপনি এখন হার্ড কাজ করবেন নাকি মানে অনেকক্ষণ কাজ করবেন নাকি কম কাজ করে ডেলিভারি দিবেন, বেসিক্যালি হোয়াট ম্যাটার্স ইজ রেজাল্ট। রেজাল্ট ইজ এভরিথিং। কারণ আপনি যাই করেন, আপনি 3 মাস খাইতে আমাকে একটু ওয়েবসাইট ব্যাটার দিলেন, আর একদম সেম কাজটা আমাকে 1.5 মাসে দিল, ঠিক আছে। সো আর ইন বিজনেস টাইম ইজ মোর ভ্যালুয়েবল দ্যান মানি। এখন যদি কেউ আপনাকে লাইক যারা ডিজাইনিং করেন বা ডেভেলপমেন্ট করেন, লাইক ওরা আপনাকে পারচেজ করতে যাবে আস্ক করে, কেন আপনি এই কম কাজের জন্য বা টাইমের জন্য এত টাকা নিচ্ছেন। সো ওই জায়গায় হলো আপনি এই কথাগুলো বলতে পারেন যে লাইক there's the value for not my work, there's the value for reliability। আমার যে এক্সপেরিয়েন্স আছে, আমার যে আছে, ওই জিনিসটার জন্য আপনি পে করতেছেন। ইউ আর নট পেইং ফর দ্য টাইম, ইউ আর পেইং ফর দ্য ওয়ার্ক, পেইং ফর দ্য রেজাল্ট। রাইট, ভেরি রাইট। তারপরে হলো আপনার আরেকটা জিনিস, এটা হলো আমরা সবাই ভাবি হার্ড ওয়ার্ক ইজ দ্য সাকসেস। অ্যাকচুয়ালি হার্ড ওয়ার্ক ইজ নট দ্য সাকসেস। তাহলে আপনার রিক্সাওয়ালারাও আপনার মানে ইন পার্সপেক্টিভ অফ মানে সবার সোশ্যালের চোখে আর কি, সোশ্যাল স্ট্যাটাসের চোখে আপনার, তাহলে ওরাই সবচেয়ে সাকসেসফুল পারসন। বাট অ্যাকচুয়ালি কনসিস্টেন্সি এন্ড স্মার্টনেস ব্রিংস দ্য সাকসেস। মানে আপনি একটা কাজে ফেলিয়ার হলেন, ছেড়ে দিলেন, কিন্তু শেষ, ছেড়ে দিলে চলে গেলেন। সো দ্য ওয়ার্ড কনসিস্টেন্সি এন্ড দ্য ওয়ার্ড স্মার্টনেস, আপনার যে কোনো জায়গায় সাকসেস আসবে। এখন লাইক যে কোনো ডিজাইন ইন্ডাস্ট্রির বা ডিজাইন এজেন্সি খোলার পরে কিন্তু ওরা চিন্তা করে না আমরা তো নতুন, আমরা এত টাকা কেন নেব, আমরা একটু লসে করি। কেন ভাই, আপনাদের কেন লসে করতে হবে? বিকজ ইউ নো হোয়াট ইউ ক্যান গিভ। এখানে আমি একটা বিষয় অ্যাড করি, যেটা হচ্ছে যে মানে এই জায়গাটাতেই আসে ওই শব্দটা ভ্যালু। হ্যাঁ, মানে ইফ আ পারসন ফেইলস টু ক্রিয়েট দ্যাট ভ্যালু অ্যামং দ্য ক্লায়েন্ট কমিউনিটির কাছে ওই ভ্যালু থাকতে হবে, ওইটা ক্রিয়েট করতে হয়। ভ্যালুটা কিন্তু এমনি এমনি হয়ে যায় না। প্রোডাক্ট সার্ভিসের ক্ষেত্রে সেটা যেই সার্ভিসই দেয়া হোক না কেন, যদি ভ্যালু ক্রিয়েট না হয়, ওই ক্ষেত্রেই বাকি ওই ম্যানেজ করা, অ্যাডজাস্ট করা, লস হওয়া, অথবা দ্য ডিফারেন্স দ্যাট ইউ হ্যাভ শোন, দ্যাট ইউ হ্যাভ জাস্ট টকড অ্যাবাউট, দ্য ডিফারেন্স বিটুইন হার্ড ওয়ার্ক ভার্সেস ওই কনসিস্টেন্ট ক্রিয়েটিভ অ্যাপ্রোচ এন্ড স্মার্টনেস, এটার পার্থক্যটা কিন্তু ভ্যালুতে। হ্যাঁ হ্যাঁ স্যার, এক্স্যাক্টলি। অনেক খেটেও অনেকে হয়তো ওই ভ্যালুটা ক্রিয়েট করতে পারে না। আই মিন ওই কস্ট, প্রাইস এবং আলটিমেটলি যেটা ম্যাটার করে ভ্যালু। অনেক ভালো স্কিল, অনেকে টেকনিক্যাল স্কিল আছে ভালো, তো সে মনে করছে যে এখন আমি অনেক ক্রিয়েটিভ, আই এম আ জিনিয়াস, সো আই শুড চার্জ এত $1,000 ফর দিস ওয়ার্ক বিকজ আমার ক্রিয়েটিভিটির প্রাইস এটা। আগে তো বুঝতে হবে যে ভ্যালুটা কি ওটা ক্রিয়েট হয়েছে কিনা টু দ্য কাস্টমার ক্লায়েন্ট। ক্লায়েন্টের কাছে যদি এটার ভ্যালু 1000 হয়, তাহলে অবশ্যই ক্লায়েন্ট 1000 দিবে, ক্লায়েন্ট 1000 লাখ সব দিবে। ডিপেন্ডস অন দ্য ভ্যালু টু দ্য ক্লায়েন্ট। ওই পার্সপেক্টিভে ভাবতে হবে।
এক্স্যাক্টলি, যে ওই পার্সপেক্টিভে যেমন যদি আমরা একটু ফেরত আসি, ফর এক্সাম্পল এই যে এখানটায় ছিলাম, দেখা যাচ্ছে স্ক্রিন, এই জিনিসটা কিন্তু এই পয়েন্টটা উই মিস আমরা যে কোনো সার্ভিস বা বিজনেস স্টার্টআপ বা এই ক্ষেত্রে, যে এই ভ্যালুটা ডিটারমিন করবে দ্য বায়ার, এবং তার লাইফে এটা ক্রিয়েট করার দায়িত্ব আবার হচ্ছে আমাদের ক্রিয়েটিভ প্র্যাকটিশনার বা বিজনেসম্যানদের, হ্যাঁ, যে এই ভ্যালুটা তার কাছে আছে কিনা। এখন দ্যাটস এ টোটালি ডিফারেন্ট টপিক। যদি ওই টপিকে যাই তাহলে আচ্ছা কোন বিজনেসের ভ্যালু বর্তমানে কোন মার্কেটে আছে, ওটা একটা ডিফারেন্ট কালচার স্টাডিতে যেতে হবে। কোন এলাকায় কোন সময়, সব সময় সব প্রোডাক্টের আবার চল থাকে না, সো ওই সেন্সিবিলিটিটা ডিফারেন্ট, ওইটা আলাদা বিষয়, ওটা নিয়ে অন্য সময় কথা বলা যেতে পারে। আমি 2020 তে 2021 এ কোন স্টার্টআপ বা বিজনেস অ্যাকচুয়ালি উড বি দ্য ফোরফ্রন্ট রানার্স, সেটা ডিফারেন্ট টপিক। তো আসি আমাদের যে টপিকটা আর কি, মানে যে এই ক্রিয়েটিং ভ্যালুর যেই অ্যাসপেক্টটা নিয়ে আমরা কথা বলছিলাম আর কি, যে আমার যে নেক্সট পয়েন্টটা হচ্ছে যে এই ভ্যালু ক্রিয়েট নিয়ে মাহির আরো হয়তো কিছু বলবে, তার আগে আমি একটু কিছু জিনিস মাহিরকে একটু অ্যাসিস্ট করে দিই। যে এই সাস্টেইনেবল প্রফিট যে আমরা বলি, আমার মান্থলি একটা সাস্টেইনেবল প্রফিট আসবে বা ইয়ারলি, হ্যাঁ, এটা কিন্তু ডিপেন্ড করে যে আমার প্রোডাক্ট বা আমার সার্ভিস কোনো ভ্যালু ক্রিয়েট করতে পারছে কিনা। যদি সেটা সোসাইটিতে টু দ্য ক্লায়েন্ট অর টু দ্য কমিউনিটি কোনো ভ্যালু ক্রিয়েট করতে না পারে, তাহলে ইট উইল নট সি দ্য ফেস অফ প্রফিট অ্যাট অল, নট অ্যাট অল। সেক্ষেত্রে ওটা কস্ট ভ্যালিউ মিট হবে না। আমরা যদি এটার উদাহরণ দেখি, যে অনেক এরকম কাজ আছে যেটার খরচটাই মার্কেট ভ্যালুর চেয়ে কম, খরচটাই, এরকম ক্রিয়েটিভ কাজ আছে অনেক যে খরচটাই উঠে না, তখন ওটা কি হয়, তখন ওটা হয়তো শখ হয়ে যায় আর প্রফেশনের দিকে গ্রো করতে পারে না, ওটা হয়তো লাক্সারি হয়ে যায়, ওটা আর প্রফেশনাল মার্কেট নিতে পারে না। এরকম অনেক প্রফেশনস আছে ইন ক্রিয়েটিভ ফিল্ড স্পেশালি, তাই না, যে ওটা সাস্টেইনেবিলিটি ক্রিয়েট করতে পারে, ভ্যালু ক্রিয়েট করতে পারেনি ইন দ্য ডেইলি লাইফ। করতে পারলে ওটা হতো, ওটা পৃথিবীর কোথাও যে প্রফিট করছে না তা কিন্তু না, হয়তো ওই ক্রিয়েটিভ সার্ভিসটা বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে প্রফিট করছে না, এরকম হতে পারে। প্রফিট, রাইট স্যার, আমি ওটাই বলতেছি। হ্যাঁ, তো এই জায়গাটাতে হচ্ছে আমার এই যে পয়েন্টটা, যে আমরা এই ব্যালেন্সটা কিভাবে করবো মাহির, এই যে ব্যালেন্সের অভাবেই ব্যাংক্রাপসিটা আসে, এই মিসক্যালকুলেশন, আমার কস্ট কত হবে এবং এই কস্টের মধ্যে কত কিছু পড়ে যাচ্ছে, হ্যাঁ, তখন আমি কি করব, মানে কস্ট, এই জায়গাটা আসি তোমার কাছে, যে তোমার পয়েন্টটা কি, যে এটা ব্যালেন্সটা, এই কস্ট কতটুকু রাখবো ক্রিয়েটিভ সার্ভিসটার, এটার ভ্যালু কিভাবে ঠিক রেখে। ইন জেনারেল যদি আসি, আমরা যারা মার্কেট প্লেসে কাজ করি, ঠিক আছে, আমরা সবাই কিন্তু আপনার জানি যে অ্যাকচুয়ালি যদি আমি ইউএসএ তে থাকতাম তাহলে $1000 পাইতাম, যদি আমি বাংলাদেশে থাকি থেকে আমি পাই $5, ঠিক আছে। মানে আই নো বাংলাদেশে অনেক ভালো ভালো ডিজাইনার আছে, বাট মোস্ট অফ দেম আর ডেলিভারিং শো আপনার ডিরেক্টলি আর কি, ওরা ডিরেক্ট লাইন সার্ভ করে। আমি আপনাকে ওই জায়গায় যেটা বলতেছিলাম, যে মানে আপওয়ার্কে কিন্তু ও দেখতেছে যে ও বাংলাদেশ থেকে, ওর ফার্স্টের ব্যাড ইমপ্রেশনটা ওখানে চলে আসে, মানে বাংলাদেশ থেকে। আর ওখানের মধ্যে এরকম অনেক, অ্যাকচুয়ালি বাংলাদেশেরও কিছু আমাদেরও গাইডেন্সের অভাব আছে, যে অ্যাকচুয়ালি ওই জায়গায় শিখায় যে তুমি ভাবে বানাই দিবা, টেমপ্লেটিং করবা, তারপর লাইক নো নিড টু ডু হার্ড ওয়ার্ক, যে অ্যাকচুয়ালি ওটা তো স্মার্টনেস না, ওটা তো ক্রিয়েটিভিটি না। ওই জায়গায় কিভাবে হলো আমরা বেসিক্যালি মার্কেটটা নষ্ট করছি, যার কারণে এখন আমরা চাইলেও ভ্যালুটা বাড়াইতে পারতেছি না। সো যদি আপনার ডিজাইন ইন্ডাস্ট্রিতে বা ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে লাইক ওয়েবসাইট, লাইক ওয়েব অ্যাপ্লিকেশন, লাইক মোবাইল অ্যাপস, তারপরে আপনার প্রিন্ট মিডিয়া আছে, ওয়েব আই মিন সোশ্যাল মিডিয়া ব্যানার্স এন্ড এরকম যে ডিজিটাল ভিজুয়ালস গুলো আছে, ঠিক আছে। সো আপনার ওই জিনিসগুলো ডিরেক্ট দিতে পারলে এটা বেস্ট হয়। এই ভ্যালুর বিষয়টা নিয়ে কিন্তু রিয়েলি উই গেট কনফিউজ, যে হাউ টু ক্রিয়েট দিস ভ্যালু। অনেকেই হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমি ব্যালেন্সটা কিভাবে আনবো, হ্যাঁ, আমি কিভাবে তাহলে প্রাইস প্রফিট, হ্যাঁ, মানে কস্ট আর প্রফিট মিলে প্রাইস দাঁড়ালো, আচ্ছা ঠিক আছে বুঝলাম, সেক্ষেত্রে আমার x প্লাস y অ্যামাউন্ট মিলে দাঁড়ালো z অ্যামাউন্ট। এখন এই z অ্যামাউন্টটা ভ্যালু ক্রিয়েট করতে পারছে না, কাস্টমার নিবে না এই z অ্যামাউন্টে, বিকজ এখানে একদম ইজি একটা আনসার আছে। আপনি লাইক একটা ক্লায়েন্টকে আপনার এখন ওখানে স্যার আপনার তো একটু বিজনেস মাইন্ডেড হতে হবে। আই মিন আপনি যে টুলস ইউজ করতেছেন, এখন যদি আপনি ধরেন একটা ওয়েবসাইট বানাবার জন্য ওটার খরচই মানে রেগুলার ইন জেনারেল আপনি জানেন, ইউ ডিটারমাইন দ্য প্রাইস, যে এটা $500,
এখন আপনি ওই জায়গায় টুল ইউজ করে একদম ফাটাই ফেলছেন, জোস ওয়েবসাইট বানালেন, যেটা আপনার কস্ট আসে গেল ওভার $5,000, ঠিক আছে? এখন মানে ক্লায়েন্ট ওটা আপনাকে কিভাবে দিবে? Exactly. ঠিক আছে? That's So, the point. when the price meets the value, then আপনার মানে ক্লায়েন্ট গোনা পে ইউ। True. ঠিক আছে? Very true. তাই এই বলে point আপনার আবার কিন্তু স্যার, যেটা আমি নিজে পার্সোনালি এক্সপেরিয়েন্স করছি, ধরেন আপনার আমি কিন্তু একবার আপওয়ার্কে বুঝছেন জব পোস্ট করছিলাম। জব পোস্ট করার পরে দেখি মানে অনেকজন ওভার রেটেড এবং আন্ডার রেটেড আপনার ফ্রিল্যান্সার আছে। ওটা কিরকম? দুই ধরনের আছে। কেউ হলো ভালো কাজ করে কিন্তু আপনার এক্সাক্ট প্রপোজাল লিখতে জানে না, ওটা অন্য ফ্যাক্ট। সো ওটাও একটা ঝামেলা। তারপর আরেকটা হলো অনেকে মানে লাইক দে আর বেগিং ফর ওয়ার্ক, যেটা করতে হবে না। তখনই কিন্তু আপনি নিজের ভ্যালু মানে আপনি আমাকে কেন কাজ দিবেন, আপনি আমার পার্সোনালিটি দেখে কাজ দিবেন না, আপনি কিন্তু আপনার ফার্স্ট ইমপ্রেশন যেটা বলে ইমপ্রেশনই খারাপ করে ফেলতেছেন, মানে ইউ আর অ্যাক্টিং লাইক এ বেগার। ঠিক আছে? সো ওরা কেন আপনাকে, ও তো আপনাকে জীবনে এরকম দিবে না, কারণ ও আপনার কাছে মাইন্ডসেটই হয়ে আছে যে মানে টু ক্লাসলেস পিপল লাইক। ঠিক আছে? আই এম নট মানে জিনিসগুলো ডাইরেক্ট বলা ঠিক না, বাট যেটা রিয়েলিটি, যেটা মানুষের মাইন্ডে আসে, সাবকনসিয়াস মাইন্ডে কাজ করে, এটা এরকম। সো লাইক মানে ম্যাক্সিমাম যদি ফার্স্টে ভ্যালু বাড়াইতে হয়, ধরুন সামওয়ান শুড বিলিভ ফ্রম দেমসেলফ যে আমার এই জিনিসটা, আমার এই বইটা 1,000 টাকায় বিক্রি হবে, কারণ মানে এটা মন গড়া না, এটা ওর বিশ্বাস করতে হবে যে অ্যাকচুয়ালি ইজ ইট ওর্থ ইট, উনি যে এটা 1,000 টাকা দিয়ে মানে কিনতো কিনা। সিম্পল জিনিস, রাইট সিম্পল জিনিস। সেটা সে কিনবে কিনা, নিজে কিনতে হলে নিজে কিনবে কিনা। ঠিক আছে? নিজে যদি সার্ভিস দিত। হ্যাঁ, এখন স্যার আবার এখানে ফ্যাক্ট আছে, এটা হলো আপনার ট্রিক্স বলা যায়, যে ওই যে মনোপলি মার্কেটের মতো যদি আপনি ক্রিয়েট করতে পারেন, সো ইউ ক্যান চার্জ হোয়াট এভার ইউ ওয়ান্ট। লাইক আপনি জানেন আপনার সাথে ওই লোকের ভালো খাতির, এন্ড ইউ আর দা গাই হু ইজ মানে যে আপনার মানে খুঁজতেছে এরকম ও, তো ওনার থেকে তখন আপনি লাইক 5,000 টাকা যে 10,000 টাকা চাইতে পারেন, নাথিং রং দেয়ার, কারণ ইউ আর ডুইং বিজনেস, আপনার প্রফিট তো মার্জিন করতে হবে, রাইট? দেয়ার ইজ নাথিং রং। বাট এখানে আমার একটা সে আছে, একটু বলি। সেটা হচ্ছে যে এই জিনিসটা ক্রিয়েটিভ সার্ভিসে অনেক বেশি হয়, এই কারণেই সামটাইমস মার্কেট নষ্ট হয়। হ্যাঁ স্যার, এখানে আবার আমি আপনার পয়েন্ট ঠিক আছে। এখন আমি আবার যেটা বলতেছি, মোস্ট অফ দেম যেটা করতেছে এটা হলো আপনার কম টাকায় আপনার ধরেন সার্ভিস দিয়ে পুরো মার্কেটটা নষ্ট করে ফেলতেছে। পুরো মার্কেটটা কিরকম, লাইক আমি দিচ্ছি না ওকে, আপনি দিচ্ছেন না ওকে, আরেকজন দিচ্ছে না ওকে, বাট আরো দুইজন কিন্তু আপনার ওই লো প্রাইসে অফার করতেছে। এখন ওর একটা মাইন্ডসেট হবে, ওরা চাচ্ছে এত উপরে আর ও চাচ্ছে এত নিচে, ডিফারেন্সের গ্যাপ আছে। তো হোয়াটস দ্য ডিফারেন্ট? এখন মনে করেন ওই আমরা যেরকম বলছি ভ্যালু ভার্সেস রিস্ক, তো এত কম টাকায় স্যার অফার করে যে মানে ওই রিস্কটা নিতে কোনো চিন্তা করে না, ও দুটো তাদের কাছে কোনো টাকাই না। আমি একটা আপনার লাস্ট দুইটা বড় ভাইয়ের সাথে আপনার ওদের লাইভ সেশন দেখতেছিলাম। সো একজনকে আস্ক করা হচ্ছিল যে তুমি অ্যাটলিস্ট কত ডলার পে করতে চাও তোমার স্টার্টআপের জন্য ফর এ লোগো। ঠিক আছে? আচ্ছা, অনেকে জিজ্ঞেস করছে, ওটার মধ্যে আপনার এভারেজ যে ভ্যালুটা আসছে, ঠিক আছে, ওটা হলো $500 ফর এ লোগো, জাস্ট $500। এটাই বলতেছি, জাস্ট ফর এ লোগো, নট ফর ব্র্যান্ডিং। এটা হলো ইন জেনারেল ওদের ওখানে মাস পিপলের মাইন্ডে এটাই আছে, বিকজ দে ভ্যালু দ্য ক্রিয়েটিভস। ঠিক আছে? আমাদের দেশে তো লাইক মানে আই এম নট সেইং, যেহেতু আমাদের দেশে মার্কেট নাই, সো আমাদের ওই ভ্যালুটা ওরা ক্রিয়েট করতে পারছে দেখে ওটা মার্কেটের স্ট্যান্ডার্ড প্রাইস হিসেবে সবাই ইট হ্যাজ বিন সেট ইন দ্য মাইন্ডসেট। মাইন্ডসেটে সেট হওয়ার ব্যাপারটা তো সহজ না, ওটার জন্য ওই ভ্যালু ক্রিয়েট করতে হয়, যেটা বললাম একটু আগে। কিন্তু ভ্যালু যখন ক্রিয়েটেড না থাকে, ইন দ্যাট কেস যদি ক্রিয়েটিভ প্র্যাকটিশনাররা আর কি মনোপলিতে যায়, তাহলে প্রবলেম হচ্ছে মার্কেট অ্যাকচুয়ালি নষ্ট হয় সামটাইমস। হ্যাঁ, এটা একটা বিষয় আছে। কারণ রাদার দেন দ্যাট আই উড সে যে এই পুরো বিষয়টা যে কোনো ক্রিয়েটিভ প্র্যাকটিশনার যদি একটু ক্যালকুলেটেড হতো যে দিস ইজ দ্য কস্ট অফ দ্য ওয়ার্ক, ইভেন ইন এনি অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ক। আই মিন ম্যাচ বক্সের দাম আমরা না হয় ফিক্স বুঝলাম, আচ্ছা এটা 1 টাকার ম্যাচ, এটা 2 টাকার ম্যাচ। ক্রিয়েটিভ সার্ভিসের ক্ষেত্রে এই ডিফারেন্সিয়েটটা কিভাবে করবো, যে আমার এটাতে কস্ট কতটুকু সেটা জানতে হবে, আমি কতটুকু লেবার দিচ্ছি, হ্যাঁ আমি অফিসের কোন স্পেসটা ইউজ করছি, আমি কতটুকু এনার্জি দিচ্ছি, আমি কোন টুলস ইউজ করছি, সফটওয়্যার টুলস, টেকনিক্যাল টুলস,
employee setup. So everything one should take into consideration. That's what I'm saying. So and then perhaps প্রফিট রেঞ্জের জায়গায় কেউ 15 and 20 হতে পারে, বাট ইন কেস অফ সার্ভিসিং মানে এই অর প্রাইসিং ক্রিয়েটিভ সার্ভিসেস উই সি হোয়াট উই সি যে কেউ 5000 চার্জ করে তো কেউ 50000 চার্জ করে। So the difference is too much. The margin is not about 1, 2, 3 or 5% difference in creative practice especially. So ওই জিনিসটা যখন কমে আসবে তখন মার্কেটটা একটা কম্পিটিটিভ ফিল্ডে থাকবে। Then there might be a value the client, the businessman, the entrepreneurs might understand, আচ্ছা this is the cost of the work. Till now যেটা হয়েছে এখন পর্যন্ত মানুষজনের এই আইডিয়াটা নেই, অনেক entrepreneurদেরও, যে অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ সার্ভিসটার প্রাইসটা কত, কস্ট। স্যার এটা তো বেসিক্যালি আপনার ওইভাবে প্রাইসিং হয় না, মানে ঠিক আছে একটা প্রোডাক্টের মতো করে হবে না। একটা কোকের যেরকম আবার ওই যে একই গল্পে আসতে হয়, যেমন একটা কোক বাজারে যদি সে হোলসেল ওয়্যারহাউস থেকে নিত তাহলে সে নিত হচ্ছে 20 টাকায় ফর এক্সাম্পল। সে যদি সেটা দোকান থেকে বাসার নিচের মুদির দোকান থেকে নেয় তখন সে ওটার সাথে আরো 20 অ্যাড করতেছে। এরপর সে যখন ওই সেম প্রোডাক্টটা সে সিনেপ্লেক্সে বসে নিচ্ছে তখন সে 200 টাকা দিবে, 12 ডাবল দিবে বা 100 দিবে। হ্যাঁ, সো এই যে ডিফারেন্সটা, সো তার মানে কি the value that environment has created, that's why the pricing is different in many aspects, hai na, ওই different জায়গা অনুযায়ী। So ওই ক্রিয়েটিভ সার্ভিসের বেলাও we should consider the service as a service, as a product. স্যার এখানে আরেকটা জিনিস আছে, মানে সেটা হলো আমি জাস্ট এখানে আপওয়ার্ক আর ফ্রিল্যান্স মেনশন করছি, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস হলো some of us think like আমি কম টাকায় করব কিন্তু অনেক কাজ করব, ঠিক আছে। তো মানে যেটা আমাদের সবার একটা এখানে একটু অন্য জিনিস নিয়ে কথা বলি যেটা খুব ইম্পর্টেন্ট ইন জেনারেল লাইফ, ঠিক আছে। এখানে হলো আপনার মেন্টালি একটা প্রেসার চলে আসে, লাইক আমাদের দেশে মোস্ট অফ দা এজেন্সি আপনার অনেক বেশি, মানে প্রাইভেট সেক্টরে সবারই জানা যায় অনেক বেশি প্রেসারে রাখে, ঠিক আছে। তো এখন কথা হলো আপনি কি মানে এখন যদি সার্ভিসের ক্ষেত্রে কথাটা একটু ঢুকাই, আপনি কি কম কাজ করে বেশি প্রফিট করবেন, আর লাইক মানে $5 কাজ করে সারা মানে বছর শেষে মানে লাইক মাস শেষে আপনি 4000 টাকা 5000 টাকা পকেটে রাখবেন। দিস ইজ আপ টু দা পারসন। আপনি ডিসাইড করতে পারবেন যে সারাদিন কাজ করে কি একটু ফ্রেন্ডদের সাথে ঘুরবেন না, বাবা মাকে টাইম দিবেন না, একটু ভালো ঘুমাবেন না, যেটা দরকার। আপনি টাকা ততদিনই কামাইতে পারবেন যতদিন বেঁচে থাকবেন, ঠিক আছে। তো এই জিনিসগুলো হলো অ্যাকচুয়ালি ওদেরকে বলানো, ওদেরকে খালি মাথার মধ্যে এটা ঢুকাই দেওয়া হয় জাস্ট মানি, সোজা কথাই শেষ। মানে যে মানিটা আসবে স্মার্ট ওয়েতে, ঠিক আছে, মানে ও সেম কাজটা একটু স্মার্ট ওয়েতে করতে পারতেছে, ওই জিনিসটা কেউ মানে লাইক কনসিডারেশন বা ওদের মাথায় দেয় না। দ্যাটস ওয়াই মানে আমি এটা আজকে বলতে চাচ্ছি সবাইকে, যারা শুনতেছেন, ঠিক আছে, সবাই এটা বলবো, মানে ট্রাই করবেন জিনিসগুলো, ফিল করবেন মানে আমি কি বলতে চাচ্ছি। মানে আপনি কি বেশি কাজ করবেন কম প্রফিট করবেন, নাকি স্মার্টলি কম কাজ করে বেশি প্রফিট করবেন, যেটা আপনার, বাট তখন আপনার ফিউচারিস্টিক চিন্তা করতে হবে যে এই কাজটা আপনার মানে 1 বছর পরে 2 বছর পরে কিরকম ইম্প্যাক্ট ক্রিয়েট করবে, কারণ আপনি শুধু টাইম ওয়েস্ট করারও দরকার নাই। মানে the point that Mahir is trying to say perhaps in my experience যে আমরা ইয়ারলি কাউন্টে যদি যাই, ইয়ারলি যদি কাউন্ট করো তখন হচ্ছে একটা ইম্প্যাক্টফুল ব্যাপার আসবে। তখন বুঝে যাবে যে ইফ উই প্ল্যান ইয়ারলি একটা ওই ফার্স্ট সাইটেডনেস থাকে, হ্যাঁ, একটা দূরদর্শিতা। আচ্ছা বছরে আমি এই জায়গাটায় পৌঁছাতে চাই, এরপর আমি এতটুকু সময় কাজ করতে চাই, এতটুকু সময় করতে চাই না। হাউ মেনি আওয়ার্স উইল আই ইনভেস্ট অফ মাই লাইফ ইনটু দিস ওয়ার্ক, ঠিক আছে। ইভেন ইফ কেউ অনেক বেশি কাজ করার যে অ্যাসপেক্টটা আসলো যে আমি প্রাইসিং কম করব বাট আমি কাজের সংখ্যা বাড়াবো, সো এটা যদি কেউ ভেবে থাকে এটা কিন্তু একই বিষয় দাঁড়াবে। মানে আমি বুঝলাম যে হ্যাঁ মানে 2 টাকার প্রোডাক্ট হয়তো ক্রোরে সেল হয়, মানে ক্রোর কোয়ান্টিটিতে সেল হয়। হ্যাঁ, ধরলাম আমি 16 কোটি মানুষ ম্যাচ ইউজ করবে, তো 16 কোটি মানুষের কাছে এই জন্য এটা পৌঁছে দেখে এটা প্রাইস কম, প্রফিট 1 টাকা একটা প্রোডাক্টে, সো পৌঁছাচ্ছে ওই অনেক জায়গায়। ব্যাপারটা এরকম ভাবে কেউ যদি ভাবে ক্রিয়েটিভ সার্ভিসকে, ব্যাপারটা ওভাবে এই ক্ষেত্রে কাজ করবে না, এই ক্ষেত্রে কাজ করবে না। হ্যাঁ, এই ক্ষেত্রে ওটা আপনার প্রোডাকশন আর এটা হলো দ্যাটস ওয়াই দিস ইজ সার্ভিস। হ্যাঁ, ডিফারেন্ট। এখন আমরা একদিন স্যার মানে লাইক নিয়ার ফিউচার উই ক্যান ডিসকাস যে কিভাবে আপনার প্রফিট মার্জিনটা বাড়াবে, মানে একজন ক্রিয়েটিভ প্র্যাকটিশনার কিভাবে প্রফিট মার্জিনটা বাড়াবে। সবচেয়ে মূল ইম্পর্টেন্ট জিনিস, আমরা সবাই একা কাজ করতে পছন্দ করি, কিন্তু ইন দিস ওয়ার্ল্ড যা কিছু বড় হয়েছে, এভরিথিং হ্যাপেন্স ইন এ টিম,
সবকিছুই ঠিক আছে। সো if you have that chance to work in a team, then do it, go for it. হোক সেখানে লাইক মানে এনিথিং, আপনার স্কিল ডেভেলপ হবে, দিস ফর মাস্ট। মানে একা কাজ করা আছে, আপনার টিমে কাজ করা অনেক বেশি কাজ। আপনি আর 5 জনকে দেখবেন ওরা কি করতেছে, ওরা যদি মানে টিমটা যদি একটু ভালো হয়, সো লাইক ওখান থেকে আপনার মাথার মধ্যে কিছু নিউ আইডিয়া আসবে, যেটা হয়তো আপনি আপনার কোন একটা আনসাকসেসফুল কাজের সাথে অ্যাড করে দিলে দেখা যাচ্ছে ওটা ইমপ্যাক্ট ক্রিয়েট করছে সোসাইটিতে। সো ফ্যাক্ট ইজ, যদি পারেন ওয়ার্ক ইন টিম, আইডিয়া জেনারেট করেন, ওদের সাথে আইডিয়া করেন, গো ফর প্রোডাকশন। তখন একটা মানে আমরা যে কথাগুলো বলতেছি এগুলো সবগুলো তখন আই মিন বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি স্যার এটা কিন্তু যারা অ্যাকচুয়ালি মানে পার্সোনালি কাজ করে, ফ্রিল্যান্সিং করে, ওদের কিন্তু খুব একটা বেশি চিন্তা আসার কথা না। ওরা ম্যাক্সিমাম কিরকম চিন্তা করে, আমার মানুষের 10,000 থাকলে মানে টাকা থাকলেই হলো। বাট এভাবে কিন্তু পুরা মার্কেটটা ইন দ্য লং রান ইউ আর অ্যাকচুয়ালি রুইনিং ইওর ওন ফিউচার। সেই মানুষটা সে তার নিজের মার্কেট নষ্ট করা মানে ব্যাপারটা বোঝাই। যেমন একটু আগে যে অ্যাসপেক্টটা নিয়ে কথা উঠলো, উই হ্যাভ অলরেডি ক্রস 50 মিনিটস অ্যারাউন্ড। আমরা আরো 10 মিনিট একটু ইন্টারঅ্যাক্ট করব, যদি কেউ কমেন্টে কিছু জানাতে চান আমাদের জানাতে পারেন। হ্যাঁ, সো আমরা আরেকটু আমি এই ব্যাপারটা নিয়ে একটু ফোকাস করি যে ফর এক্সাম্পল এই যে ব্যাপারটা বললো যে আমরা এই যারা কমে কাজ করছি, হ্যাঁ, সেই ক্ষেত্রে তাহলে হোয়াট উইল হ্যাপেন। এখন সেই ক্ষেত্রে আমার পয়েন্ট হচ্ছে যে এখন সে অনেক বেশি কাজ করছে, মানে কাজ নিচ্ছে। হ্যাঁ, ধরলাম আমি এক্স অ্যামাউন্ট উইচ ইজ ভেরি চিপ ইন দ্য মার্কেট, সে এই জন্যই নিচ্ছে উইচ ইজ লেস দেন দ্য স্ট্যান্ডার্ড ওয়ান, বিকজ সে হয়তো মাসে 100টা কাজ করতে চায়, কথার কথা, ঠিক আছে। এখন দেয়ার উইল বি আ টাইম মাহির, একটা সময় কিন্তু আসবে যখন যখন সে 100টা কাজ করার মতো সময় থাকবে না। হ্যাঁ, একটা এজ আসবে কিন্তু এখন না হয় 30 দিনে, সে হয়তো 30 দিনে ডাবল খাটে 60 ডেজের পরিশ্রম করছে, কারণ সে প্রাইস কমিয়ে দিয়েছে, মানে অফ পার্টিকুলার সার্ভিস। ধরলাম কথার কথা লোগো ডিজাইন হোক, একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট হোক, এনি সার্ভিস। এখন আসি হচ্ছে এই জায়গাটা কিন্তু আফটার 10 ইয়ার্স ওয়ার্কিং 10 ইয়ার্স হোয়াট উইল সি, যখন সে কাজ কম নিবে তখন দেখবে ও পার প্রোডাক্টের যে কস্টটা, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, ওটাই উঠবে না যদি সে কাজ কমায়। কাজ কমিয়ে দিলে যেটা হবে উঠবে না। তাহলে স্যার মানে ওর লাইক যেগুলো ও এতদিন কাজ করছে, ওর একটা আই মিন ক্লায়েন্ট বেস থাকবে বা মানুষজন চিনবে যে ও এই কাজ করে, তখন লাইক ওদের মাথায় সেট হয়ে থাকবে ও তো এত টাকায় কাজ করতো, তখন কিন্তু চাইলেও ভ্যালু প্রাইসিং বাড়াইতে পারবে না। তখন বলবো আপনারা ট্রাই করতে, মানে মানুষের মাথার মধ্যে ওই জিনিসটা সাইকোলজি ঢুকে যাবে। রাইট, ভেরি রাইট। তো এই পয়েন্টটাতেই যে আমরা কমেন্ট যদি আসে আমরা আলোচনা করব। তার আগে আমি আর মাহির একটু পার্সোনালি আলোচনা করি এখন, যে যা আমরা এতক্ষণ থিওরিটিক্যালি আলোচনা করলাম। আচ্ছা, বুঝলাম যে কস্ট প্লাস প্রফিট ইজ ইকুয়ালস টু দ্য প্রাইস অফ আ সার্ভিস। হ্যাঁ, এবং এই প্রাইসের সাথে প্রপোর্শনেট হচ্ছে দ্য ভ্যালু। প্রাইসটা আমি হচ্ছে এখন মানে $50,000 বললেই তো হলো না, সেটার মার্কেট ভ্যালু আছে কিনা। এই জায়গাটা একটা পয়েন্টে আসি যে সামটাইমস হোয়াট উই ক্রিয়েটিভ প্র্যাকটিশনার্স বা যারা আমরা কাজ করছি, we do not prioritize the demand of the market. হয় হতে পারে এরকম, মানে ভ্যালুটা বোঝা। তো সেই ক্ষেত্রে ভ্যালু বোঝার জন্য we have to understand the customer as well. সাপোজ একটা কাস্টমারের এখন প্রয়োজন হচ্ছে যেই টাইপের সার্ভিস, the price should be related to that. What we sometimes do, being a creative worldটাতে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে to some extent it gives you a feeling of a triumph, একটা victory feel দেয়, একটা ক্রিয়েটিভিটির একটা স্ট্যান্ডার্ড and quote unquote একটা লেভেল ক্রিয়েট করে in our own mind, যেটা কিন্তু কাস্টমার বুঝতেছে না, বুঝবে না। হ্যাঁ, কাস্টমার বুঝতেছে না। ধরলাম আমি, হ্যাঁ, যে আচ্ছা আমি তো আমার অ্যাস্থেটিক সেন্স জানি, আমি তো জানি যে আমার ওয়েবসাইট ভ্যালু কিভাবে আমি 50,000 এর ওয়েবসাইট করব, আমার ওয়েবসাইটে তো 3D টুলস এটা ওটা, হ্যাঁ, it is like that and this, so how would I do this? But the customer has no idea about this. So unless and until you create that concept in the customer's head, not in your own head, আমার বাকিদের কাছে এটা রিকোয়েস্ট যে if you can create that in the customer's head, in the industry, in the market, which is very common, তখন আর কেউ 50 কোটও করবে না। যদি কেউ জানে যে এটার প্রাইস ভ্যালু স্ট্যান্ডার্ড 1 লাখ, তখন কেউ 50 কোটও করবে না। কিন্তু কাস্টমার তো জানে না। The problem is that so people are doing at 10,000, 50,000, 1 lakh, 5 lakh, so this is the range it's going on.
দ্যাট ইজ হাউ ইট ইজ গোয়িং অন। সো ভ্যালু ক্রিয়েটটা করতে হবে আগে কাস্টমারের কাছে, যে আচ্ছা দ্য কাস্টমার নোজ যে দিস ইজ দ্য ভ্যালু অফ দ্য ওয়ার্ক। স্যার এখানে আরেকটা জিনিস বলি, আমি যদি একটু ওয়েব ডেভেলপমেন্টের জিনিসটা ইজি করে দেই, আপনি একজন সেলস পারসনকে কত দেন? 30,000 টাকা, ঠিক আছে? তারপরে আর লাইক আপনার দুইটা রিটেলার শপ আছে, ঠিক আছে? এখন ওই রিটেলার শপ আবার ওদের রেন্ট আছে ধরেন মান্থলি 40-80K, ঠিক আছে? আপনি এখন 6 মান্থ মানে ধরেন আপনি এটা রান করতে 6 মান্থের হিসাব যদি বলি, আপনি ধরেন রিটেলার শপে আপনার মান্থলি আপনার সেল আসতো, আমি একটু হিসাব করলে ভালো হতো। আচ্ছা লাইক একটা কথা বলি, লাইক ধরেন হ্যাঁ অ্যাপ্রক্সিমেট লাইক 30 লাখ 6 মাসে টার্নওভার। হ্যাঁ, তাহলে আপনার ধরেন ওখান থেকে প্রফিট আসতেছে আপনার মানে আই মিন টার্নওভার আর গ্রস প্রফিট হলো আপনার ধরেন 2 লাখ ইনক্লুডিং সবকিছু দিয়ে, ওখানে কর্মচারী আছে আছে এগুলো। সো আপনার প্রোডাকশন কস্ট আছে, ওইটা ছাড়া আপনার 2 লাখ প্রফিট আছে। এখন লাইক ইউ আর ইনভেস্টিং ইন এ অনলাইন স্টোর যেখান থেকে সব মানুষ, আপনার অডিয়েন্সও লার্জ হচ্ছে, আপনার ওয়্যার হাউসের প্যারাটাও কমে যাচ্ছে। সো আমরা যদি এইভাবে বুঝাইতে পারি জিনিসগুলো ক্লায়েন্টকে, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি ওয়াই ইউ আর ক্রিয়েটিং দিস ওয়েবসাইট, দিস ইজ মানে আপনার এটার এগেইনস্টে ভ্যালুটা কি, তাহলে দেখবেন আমরা এখন অ্যাকচুয়ালি যা প্রাইসিং করে যাচ্ছি অনেক বেশি প্রাইসিং করব, কারণ অ্যাকচুয়ালি ওকে আমরা যেটা দিচ্ছি এটা কাইন্ড অফ পার্মানেন্ট। এটার মধ্যে জাস্ট কিছু আপনার হয়তো টুইক আসতে পারে, আপডেট আসতে পারে, কিন্তু ও একটা হিউজ জিনিস রিপ্লেস করে দিচ্ছে যেটার এগেইনস্টে আবার রিস্ক ফ্যাক্টরও কম। মানে ধরুন এখানের মধ্যে মানে ওয়েবসাইট নষ্ট হওয়ার মানে এখন যে টেকনোলজি গুলো আসছে, সো ক্লাউড টেক আমরা সবাই জানি যেখানের মধ্যে মানে ডিস্ট্রাকশনের জিনিসটা খুবই মিনিমাল, মানে আপনার রিস্ক ফ্যাক্টরটা অনেক কম। ইন এগেইনস্টে আপনার দোকান পুড়ে যাওয়ার, মাল নষ্ট হয়ে যাওয়ার, তারপর আপনার প্রোডাকশনের মধ্যে মানে একটা রিস্ক ফ্যাক্টর থাকে। এই জিনিসগুলো যখন আপনি ক্লায়েন্টকে বোঝাবেন, মানে আমি পার্সোনালি এটাই করি, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি উনি কেন ওয়েবসাইটটা বানাচ্ছে বা উনি কেন লোগোটা ডিজাইন করবে, এই লোগোটা উনি কই জায়গায় ইউজ করতে পারবে, মানে এই জিনিসগুলো যখন ক্লায়েন্টের সাথে ডিসকাস করবেন তখন ওর মধ্যে ওই ভ্যালুটা ক্রিয়েট হবে যে অ্যাকচুয়ালি না দিস ওর্থ। সো এভাবে হলো আমি মানে বাড়ানোর ট্রাই করি ইভেন। আর এই জিনিসগুলো আমাদের দেশে মানে এন্টারপ্রাইজ ছাড়া নর্মাল স্মল অর মিডিয়াম বিজনেসম্যানরা একটু কম বোঝার ট্রাই করে বা বুঝতেও এড়াই যাওয়ার ট্রাই করে, বাট বাইরের ওরা খুবই ফ্লেক্সিবল এই জিনিসগুলো নিয়ে। অ্যাকচুয়ালি মানে এই যে তারা তাদের কালচারের মধ্যে মানে মানুষের থেকে শুনতে নো দ্য ভ্যালু, তাদের মধ্যে এই জিনিসটা আছে। না, ভেরি ট্রু। তো আমার এখানে একটা পয়েন্ট হচ্ছে যে let me announce as well to our today's viewers, we planned to do this sort of web talk series in a monthly basis. We'll try once in a month at least we could talk about some creative service aspect and business aspect, এবং হচ্ছে আমরা ফ্রি কনসালটেন্সিও করব থ্রু দিস লাইভ সেশন, মাসে একটি করে একটা এপিসোড, রাইট মাহির? জি স্যার, বিজনেস কনসালটেন্সি আমরা ফ্রিতে দিচ্ছি, অনলি ফর দ্য স্টার্টআপস, নট ফর দ্য রানিং বিজনেস। ওই জিনিসটার জন্য স্যার তো আপনার আলাদা সার্ভিস আছে। হ্যাঁ, দ্যাটস আ ডিফারেন্ট থিং। আমি কনসালটেন্সি বলতে এই লাইভ সেশনের মধ্যে এখানে কেউ যদি কমেন্ট করে আমাদেরকে কিছু জিজ্ঞেস করে, we will talk about that definitely. So this is what আমরা পার্টিকুলারলি কেউ যদি ইন্ডিভিজুয়ালি তার কাজ নিয়ে কমেন্ট করে, ফর এক্সাম্পল I mean this is a COVID-19 পোস্ট প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, হ্যাঁ, তো এই ভ্যালুর ব্যাপারটা দেখি আমরা যে a different value has been imposed জোরপূর্বক। কেমন? যারা হচ্ছে অনলাইনের সাথে বা ডিজিটাল সার্ভিসের সাথে যুক্ত ছিলেনও না, ওরকম বিজনেসও এখন আর টার্নিং দেয়ার এন্টারপ্রাইজ ইনটু অনলাইন অর ই কমার্স সাইটস অর এই জায়গায় আসছে। কেন? বিকজ এখন এই ডিউ টু দ্য লকডাউন সিচুয়েশন যেটা হচ্ছে যে এই জায়গাতেই ইনভেস্টমেন্ট, এই জায়গাতেই কাস্টমার বাইং সেলিং ইন্টারাকশন এভরিথিং ইজ বিং প্ল্যান। হ্যাঁ, সো এই জায়গাতে এই যে ভ্যালুটা ক্রিয়েট হলো হঠাৎ করে ডিজিটাল সার্ভিসের, হ্যাঁ, বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসের ফর দ্য বিজনেস পারপাস, এটা কিন্তু অনেক বিজনেসের জন্য এটা হয়তো মানে প্রি কোভিড-19 সিচুয়েশন প্রয়োজন ছিল না, কিন্তু এই পোস্ট সিচুয়েশনে দেখছি যে টু রিচ টু আ হায়ার নাম্বার অফ অডিয়েন্স মানুষকে হয়তো সোশ্যাল মিডিয়ার হেল্প নিতে হচ্ছে সার্ভিসটা প্রোভাইড করার জন্য কাস্টমারকে দিতে। তো তার মানে এই যে আমাদের জন্য এখন একটা মানে কাইন্ড অফ রিভলিউশন সবার জন্য, মানে যারা ক্রিয়েটিভ আছে
তো আই উড রিকোয়েস্ট যারা নতুন কাজ করছে, নতুন এন্টারপ্রাইজ দিচ্ছে অথবা সোশ্যাল মিডিয়াতে বিজনেস স্টার্টআপ হিসেবে স্টার্ট করার চিন্তা করছে, তো তাদের জন্য we are not saying we are very efficient and experienced in this field, but discussion solves many problems. Right, Discuss, right. it solves a lot of problems. So সেই discussion থেকে হতে পারে something new might come up. So I would request everyone to comment if you have any query, so that we can discuss. It's not we are the enlightened and knowledgeable ones to give you advice. It's not like that. So consultancy means a discussion platform. ওটা ক্রিয়েট করতে চাচ্ছি মাসে একবার, যদি আমরা একটা ডিসকাশন প্ল্যাটফর্ম করি যে একটা টপিকে আমরা এরকম কিছু আলোচনা করলাম, এন্ড দেন সেটার প্রস এন্ড কনস নিয়েও আলোচনা হতে পারে, আপনারা কমেন্টে মতামত দিতে পারেন, এবং আপনার পার্টিকুলারলি আপনার বিজনেসটা হয়তো এই ডিজিটাল সার্ভিসের ক্ষেত্রে আপনি হয়তো অভ্যস্ত নন, সেক্ষেত্রে আপনি আমাদের সাথে ডিসকাস করতে পারেন যে কিভাবে ইউ ক্যান মেক ইট রান মোর ইফেক্টিভলি হ্যাঁ ইন দ্য সোশ্যাল মিডিয়া, বিকজ এখন যেটা বললাম মাত্র যে ওইটারই এখন একটা ট্রেন্ড চলছে। তো লেটস স্যার ট্রেন্ড মানে দিস ইজ দ্য পার্মানেন্ট, এটা আপনার আপডেট হচ্ছে না, রাইট? এটা হয়তো আর 2-1 বছর পর হয়তো আস্তে ধীরে, বাট প্রসেসটা একটু ফাস্টেন হয়ে গেছে। Fine. So let's see some comments. যারা হচ্ছে I would request যে কেউ যদি নতুন বিজনেস স্টার্ট করে থাকেন and facing some trouble, can please write to us comment boxে যে what's your business is and you are seeking some sort of solution regarding your page বা your content বা your product, ঠিক আছে? So you can write to us. Our page address তো আছে, you can message in our page as well. তারপর হচ্ছে our every month we will try to have such a talk session of an hour. আজকে perhaps we have successfully completed our first episode of an hour. Thank you Mahir. আর বেসিক্যালি এখানে আরেকটা জিনিস আমরা যেটা চাচ্ছি, ঠিক আছে, দিস ইজ নাথিং কমার্শিয়াল আমাদের এই সেশন গুলো বেসিক্যালি, কারণ আমরা চাচ্ছি আমাদের যে কমিউনিটিতে আছে বাংলাদেশে, ঠিক আছে, অনেক ক্রিয়েটিভ পারসন আছে, অনেক ভালো ভালো ফ্রিল্যান্সার বলেন বা ভালো ভালো পিপল আছে, অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ আছে, যারা আপনার অ্যাওয়ার নাই জিনিসগুলো নেই, মানে অ্যাকচুয়ালি বিজনেস এন্ড ক্রিয়েটিভ এই দুইটা জিনিস দুই রকম, এন্ড এই দুইটা জিনিস এক হলে মানে পিপল ক্যান আর্ন অথবা ডু সামথিং। সো আমি চাচ্ছি যারা এই জিনিসগুলো নিয়ে অ্যাওয়ার না, ঠিক আছে, ওদেরকে জাস্ট একটা কনসাসনেস ক্রিয়েট করার জন্য আমরা এটা স্যারের সাথে আমরা এগুলো কিন্তু আমরা রেগুলারলি ডিসকাস করি, বাট উই প্ল্যান ফর ওপেন ফর এভরিওয়ান, দ্যাটস ইট। So everyone is most welcome to write something here. If they have any query, আর নেক্সট মান্থে আবার আসবো আমরা অন্য আরেকটা টপিক নিয়ে। তো আজকের বিষয়টি একটু সাম আপ করে দিই আমরা, যে কিভাবে আমি আমার ক্রিয়েটিভ সার্ভিসের কস্ট অ্যাড করব। আমি এটার কস্ট অ্যাড করার সময় আমি কি ভাবছি কিনা যে আমি কতটুকু সময় দিচ্ছি সেই সার্ভিসটার পেছনে, আমি কি ভাবছি কিনা আমি কি কি টুলস ইউজ করি, এবং সেই টুলসের প্রয়োজনও আছে কিনা। প্রয়োজনও থাকতে হবে, ওই যে বললাম ভ্যালু চিন্তা করে বাকি লিস্ট ডাউনটা করতে হবে। মানে আমি সাপোজ এখন 5 লাখ টাকার একটা টুলস ইউজ করব, বাট আমার কন্টেন্ট মানে যিনি ক্লায়েন্ট ওনার কাছে এটার ভ্যালু হচ্ছে সাপোজ এক্স অ্যামাউন্ট which is 10 times less than the 5 lakh. So that cannot happen. You have to make that balance. What is the value of the particular service? So আমরা office logistics, even the fan you use, everything, so you count that in your cost, then you add a 15-20-25% profit yearly something, then it stands the price, by the way. তো যখন কেউ আমরা জিজ্ঞেস করি যে how much you charge for it, suppose আমি বিজনেস ক্লায়েন্ট হিসেবে যদি মাহিরকে জিজ্ঞেস করি, এটা নিয়ে আমরা কালকেও কথা বলছিলাম যে how much you charge for it, এটার অর্থ কিন্তু এটার সাথে প্রফিট ইনক্লুডেড। তখন যদি মাহির বলে বসে I charge X for it, so what does it mean? এটার মধ্যে সে কস্ট অ্যাড করেছে, এটার মধ্যে সে প্রফিট অ্যাড করেছে, then he decided the price of it. এটা স্যার আমার এক্সাম্পল দিচ্ছে, ট্রু, বাট সবার অ্যাকচুয়ালি যেটা করতে হবে আমার মতই কস্ট প্লাস প্রফিটটা কাউন্ট করতে হবে। আইদার ইউ ক্যান সার্ভাইভ, বিকজ আপনার কস্টিং বলতে আপনি খাচ্ছেন, আই মিন লাইক ইউ আর এ সিঙ্গেল পারসন, আপনি খাচ্ছেন, আপনি বাজার করতেছেন, মানে সবকিছু কিন্তু আপনার ওই পরিশ্রমটা লোগোর মধ্যে যাচ্ছে, ঠিক আছে? সো আপনার সবকিছু কাউন্ট করতে হবে যে এক্স্যাক্টলি আপনি ওই কস্টের কত কিছু এখানের মধ্যে দিচ্ছেন, আমি একটা প্লাস আপনার এক্সপেরিয়েন্স প্লাস প্রফিট।
then যেমন একটা মজার অ্যাসপেক্ট যেটা ইউ হ্যাভ জাস্ট শেয়ার্ড while ago, যদি একটা প্রোডাক্টের প্রাইস 2.5 টাকা হয়, হ্যাঁ, এবং সেটা মার্কেটে সেল করতেছে 5 টাকায়, হ্যাঁ, 5 টাকায় যে রিটেইনার দোকান সে সেল করতেছে কাস্টমারের কাছে 10 টাকায়, ঠিক আছে? এখন ধরলাম 2.5 টাকায় যে প্রোডিউস করছে সে 5 টাকায় সেল না করে 2.5 টাকা দিয়ে সেল করছে, ধরলাম। রাইট, সে তার প্রফিটটা না রেখে প্রোডাকশন কস্ট অনুযায়ী যেটা আসছে 2.5 টাকা সেটাই দিয়ে সেল করছে। তাহলে এটার কনক্লুশন বা ভবিষ্যৎ কি জানি আমরা, সেটা হচ্ছে যে এটা সাস্টেইন করবে না। ব্যাংকরাপ্ট। উনি কয়দিন পর বিজনেসটা বন্ধ করে দিবেন, তো প্রোডাক্টটা মার্কেটে থাকবে না। সো ইজ দ্যাট গুড ইভেন ফর দ্য ক্রিয়েটিভ প্র্যাকটিশনার? সো যে আজকে হচ্ছে ওই পার্সেন্টেজটা অ্যাড করছে না, সেক্ষেত্রে সে তার ভবিষ্যৎ দরজাটা বন্ধ করে দিচ্ছে, বিকজ এটা কোনো সাস্টেইন করবে সেভিংস না। রাখতেছে না, ফর এনি রিস্ক ম্যানেজমেন্ট ও বেসিক্যালি কোনো কিছু রাখতেছে না। Exactly, because the way you create a value is not about only the quality of the work, but also by creating a industry যেখানে বাকি প্রফেশনালসরাও আসবে, কাজ করবে। That's how an industry grows. রাইট, হ্যাঁ, it's not something মানে মনোপলিতে হয় না ব্যাপারটা একটা ইন্ডাস্ট্রি ফর্ম করে, ঠিক আছে? সো আরো এরকম অনেক গল্প আড্ডা হবে অ্যাবাউট enterprises, entrepreneurship, digital marketing, social media platforms and branding strategies নিয়ে। It was a pleasure to be with you, Mahir, here. থ্যাংক ইউ স্যার, আপনিও টাইম ম্যানেজ করে আসছেন, থ্যাংক ইউ ফর দ্যাট। It's totally an honor. It's really interesting to share such creative services, যেহেতু আসছি লাইনে as a communication consultant has been working, so আমারও শেখার অনেক ব্যাপার আছে। So while discussing through these platforms I will get to know, so I request যে সবাই যাতে আমরা একটু ইন্টারঅ্যাক্টিভ হই। আজকে আমাদের ফার্স্ট এপিসোড ছিল, I hope in the next episodes আমরা আরো interactions and engagements পাবো। So thank you so much, signing off today তাহলে আজকে নাকি? জি স্যার, আল্লাহ হাফেজ এভরিওয়ান। আল্লাহ হাফেজ Allah Hafiz everyone. Assalamu alaikum and good night everyone.